দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে নতুন কথা। জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে পার পাবে না সরকার, বললেন বিরোধী দলীয় নেতা, এবং গণভোটের রায় না মানলে করুণ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার সংবিধান সংস্কার ইস্যুতে জনগণকে দেয়া ওয়াদার বরখেলাপ করেছে। তারা বলছেন, জুলাই সনদ নিয়ে বিএনপির তৈরি করা সংকটের সমাধান বিএনপিকেই করতে হবে। এদিকে হামের টিকা কেনায় ডক্টর ইউনূস সহ স্বাস্থ্য উপদেষ্টার অনিয়ম দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদকে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাস। হতাশার নানা খবরের মধ্যে আশার আলো, পহেলা বৈশাখের দিন কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সহজ শর্তে ঋণ সহ মিলবে ন্যায্য মূল্যে কৃষি উপকরণ। এক কথায় দারুণ উদ্যোগ, তবে চ্যালেঞ্জ হবে যাচাইযোগ্য ডেটাবেস তৈরি করা। মোটামুটি এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মুস্তফা কামাল স্বপন, এবং স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সাথে রয়েছেন শরীফুজ্জামান শরীফ, রাজনৈতিক বিশ্লেষক, আছেন গোলাম মাওলা রনি, কলামিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক। দুজনকেই অসংখ্য ধন্যবাদ। শরীফ, আপনাকে দিয়ে শুরু করতে চাই, সেটি হচ্ছে যে জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে পার পাবে না সরকার, এমন কথা বলেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন যে গণভোটের রায় না মানলে করুণ পরিণতি হবে, এক ধরনের হুঁশিয়ারি দিয়েছেন। প্রশ্ন হচ্ছে যে এই যে হুঁশিয়ারি, এই যে হুঙ্কার দিলেন, শেষ পর্যন্ত আলোচনার টেবিল ছেড়ে আমরা কি আবার সেই রাজপথের সংঘর্ষের দিকে পা বাড়াচ্ছি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা এবং আমার সাথের আলোচককে। আপনাদের এই টেলিভিশনের অনুষ্ঠানে আমার আজকেই প্রথম অংশগ্রহণ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জুলাই আসলে একটা অর্থবহ পরিবর্তনের জন্যই এসেছিল এবং জুলাইটা অনিবার্য ছিল। আচ্ছা, আমাদের এর আগের যে আমাদের রাজনৈতিক সংস্কৃতির যে অধঃপতনটা হয়েছিল, রাষ্ট্র পরিচালনায় জনগণ এবং রাষ্ট্রের মধ্যে যে দূরত্ব এবং ব্যবধানটা তৈরি হয়েছিল, এবং এর ভেতর থেকে মানুষ নানা জায়গা থেকে যেভাবে প্রতারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, তার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, এর প্রেক্ষিতে জুলাইটা প্রয়োজনীয় ছিল। এবং জুলাইটা সৃষ্টি করেছিল একটা উদ্দেশ্যকে সামনে রেখে। জুলাইয়ের যে স্লোগানটা আমাদের মনে আছে, এই স্লোগানটা আমরা এখন ভুলতে বসেছি। যে ব্যানারে আন্দোলনটা হয়েছিল বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলন, জি, চাকরির কোটা, এগুলো আমরা সবাই জানি। হ্যাঁ, কিন্তু এখন যদি আপনি আলোচনাগুলো দেখেন, আলোচনার মধ্যে সেই বৈষম্য ইস্যুটা পাবেন না। কোটা তো নেই, কোটা তো নেই। এবং জুলাইয়ের আসলে ফাউন্ডেশনটা কি? জুলাইয়ের ফাউন্ডেশনটা আমি মনে করি প্রায় 300 একেবারে গরিব মানুষের আত্মদান। 1400 মানুষের হত্যাকাণ্ডের কথা বলা হয়, তার মধ্যে একেবারে প্রান্তিক মানুষ ছিল প্রায় 300। আচ্ছা, যাদের মরদেহ যেখানে তিনি শহীদ হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেখান থেকে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য স্বজনকে কর্য করতে হয়েছে। তার লাশটা নিয়ে গিয়ে দাফন করবেন, তার জন্য তাকে ঋণ নিতে হয়েছে, ঋণ নিতে হয়েছে। এতটাই তারা মানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষ। কিন্তু জুলাইয়ের পরে সেই মানুষগুলোর সাথে সব থেকে বেশি প্রতারণা করা হয়েছে। আজকে যা বলা হচ্ছে যে জুলাইয়ের গণভোট এর সাথে প্রতারণা, আমি তো মনে করি যে জুলাইয়ের 5 আগস্টের পর থেকে প্রতারণাটা শুরু। যে মানুষকে আপনি রাস্তায় ডেকে এনেছিলেন, আপনি কিন্তু তাদের ধর্ম, বর্ণ, এই পরিচয়গুলো দেখেননি। আপনি সবাইকে বলেছেন রাস্তায় আসার জন্য, কিন্তু 5 আগস্টের পরেই সেই জনগোষ্ঠীকে, আন্দোলনকারীদেরকে বিভক্ত করা হয়েছে। শহর এবং গ্রাম, প্রাইভেট, পাবলিক বিশ্ববিদ্যালয়, আপনার মনে আছে যে আন্দোলনটা যখন গতি হারাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে তাকে নতুন প্রাণ দিয়েছিল। কিন্তু সরকার গঠনের সময় সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা আমরা কি মনে রেখেছি? কোন প্রতিনিধি ছিলেন না সেখানে, প্রতিনিধি ছিলেন না। সেকেন্ড হচ্ছে যে তাদের যে শিক্ষার যে সংকটগুলো ছিল, একমাত্র সংকট কি আমাদের শিক্ষা ব্যবস্থার এই যে চাকরির বৈষম্যটাই কি একমাত্র ছিল? নো, এর বাইরে আরও অনেকগুলো জায়গা ছিল। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মান নেমে যাওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার যে ব্যয়ভার, যে শিক্ষার্থীরা এখানে পড়ে, খোঁজ নিয়ে দেখা যাবে যে তাদের একটা বড় অংশ, তার পরিবার এই ব্যয়ভারটা বহন করতে পারে না। কিন্তু গত 1.5 বছর অন্তর্বর্তীকালীন সরকার এবং যে সরকারে জুলাই অভ্যুত্থানের অনেক পোস্টার বয়রা সেখানে ছিলেন, তারা এই শিক্ষার্থীদের জন্য বা তাদের
যে আত্মদান বা তাদের যে অংশগ্রহণ, সেখানে কি তাদের কোনো ভাবনার রিফ্লেকশন ছিল সরকারের পলিসিতে? না। তারা একটা জুলাই ফাউন্ডেশন তো করলো, সেখান থেকে যেটা হয়েছে, হ্যাঁ, আমরা একটা পর্যায়ে গিয়ে দেখেছি কেউ পদত্যাগ করে চলে যাচ্ছে, এবং বিশেষ করে অস্বচ্ছতা, আর্থিক ব্যবস্থাপনায় অস্বচ্ছতা ছিল। সরকার যে পরিবর্তনটা করতে চেয়েছিল, সরকার 11টা সংস্কার কমিশন করেছিল, প্রথমে 7টা, তারপরে 4টা, এবং এই 11টা কমিশনের মধ্যে নারী কমিশন ছিল। সেই নারী কমিশনের কোনো আলোচনা কি আছে? অথচ জুলাই অভ্যুত্থানে যারা পোস্টার বয় হয়ে উঠেছিলেন, আমরা ওই মায়ের কথা কি ভুলে গিয়েছি? অবশ্যই ভুলে গিয়েছি। কাঁধের উপরে একটা ঘুমন্ত শিশু, হাতে একটা পানির বোতল নিয়ে একজন মা হেঁটে হেঁটে শহীদ মিনারে যাচ্ছেন। সেই চিত্রটা বাংলাদেশকে নাড়া দিয়েছিল। সেই মায়ের কথা আমরা মনে রাখিনি, এবং এই নারীদের কথা যখন বলা হলো, একটা কমিশন করে যখন বলা হলো, তখন সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ডেকে এই নারীদেরকে, বিশেষ করে কমিশনে যারা ছিলেন, তাদেরকে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি এসেছে না? তারা এখন এসে বলছে যে জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করলে কাউকে আমরা ছাড়বো না। আমরা যে গণমাধ্যমে একটা কমিশন করা হয়েছিল, মনে আছে, কামাল আহমেদকে দিয়ে, তিনি কি হতাশা প্রকাশ করেননি? তিনি হতাশা প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে আমাকে ডাকা হলো, আমি ছোট করে একটা দিলাম, তারপরও আর ডাকা হলো না। এটা বলল যে এখন আপনি সেই যে গণমাধ্যম কমিশনের কোনো আলোচনা কি শোনেন? না। স্বাস্থ্য কমিশন হয়েছিল একটা, কোনো আলোচনা নেই। স্বাস্থ্য কমিশন হয়েছিল একটা, এবং এই কমিশনের আমি গত পরশুদিনও পড়লাম, মানে তাদের যে সুপারিশগুলো ছিল অনেকগুলো খুবই ইফেক্টিভ এবং মানুষ উপকৃত হবে এই ধরনের কতগুলো প্রস্তাবনা ছিল। 265টা ওষুধ, যে ওষুধগুলো এখন দাম নির্ধারণ করে ওষুধ কোম্পানির মালিকরা, সরকার বলেছিল সেই প্রস্তাবনার মধ্যে যে ওষুধগুলো আমাদের ক্রয় ক্ষমতাকে বিবেচনায় রেখে সাধারণ মানুষের, সরকার ঠিক করে দিবে। আলোচনা আপনি শোনেন না, পুরো আলোচনাটাই কেবলমাত্র সংবিধান পাল্টাতে হবে, গণভোট, সংবিধান, জুলাই সনদ। আমরা একটু রনি ভাইকে যেতে চাই। রনি ভাই একটু বলবেন যে এনসিপি নাহিদ ইসলাম ফের বলেছেন, আবারও বলেছেন, কয়েকদিন ধরে বলছেন যে তারা আবারও গণঅভ্যুত্থানের প্রস্তুতি নিচ্ছে। এবার তারা রাজপথে নেমে বিজয়ী হয়ে বিপ্লবকে নিয়েই ঘরে ফিরতে চায়, এমন কথা তারা বলেছে, এবং আপনার মিছিলের সম্মুখ সারিতে থেকে বুকে গুলি খেতে তো রাজি আছেন। প্রশ্ন হচ্ছে যে এনসিপি ভোটের পরে ঠিক কতটা পথ তারা নিজের পায়ে হাঁটতে পেরেছে বা হাঁটছে? প্রথমত হলো যে জুলাই যে বিপ্লব হলো বা গণ অভ্যুত্থান হলো, তখনকার যে প্রেক্ষাপটটা ছিল 15 বছর একটা অব্যাহত শাসন, এর মধ্যে তিনটি নির্বাচন, 14, 18 এবং 24, এই তিনটি প্রশ্নবিদ্ধ নির্বাচন। আর একেবারে যদি আমি বলি 18 সনের পর থেকে পরবর্তী 5টি বছর যে তৎকালীন যে রেজিম, তারা মনে করতেন যে এই বাংলাদেশটা তাদের, এখানে তারা যেভাবে বলবেন সেভাবে গণতন্ত্র হবে, যেভাবে বলবেন সেটাই আইন হবে। এই যে তাদের যে স্বৈরতান্ত্রিক মন, এই মনের বিরুদ্ধে সকল মানুষ ফুঁসছিল। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষের, নারী পুরুষের যে বিভিন্ন শ্রেণী পেশা, সকলের মধ্যে সেই রেজিম সম্পর্কে একটা ক্ষোভ ছিল, বিক্ষোভ ছিল। কিন্তু ওটা প্রচার করবে, প্রসার করবে, সামনে এগুবে, ওইরকম সাহস আসলে কারো ছিল না। এর কারণ হলো যে তৎকালীন সরকার তাদের যে পেটুয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, এমনকি মহিলা যুবলীগ, যুব মহিলা লীগ, তারপরে পুলিশের যে বিভিন্ন বাহিনী, গুপ্ত বাহিনী, আয়নাঘর, তারপরে সে গুম হওয়া, সব মিলিয়ে সমাজে এরকম একটা ভীতিকর অবস্থা যে আওয়ামী লীগের নাম শোনার সঙ্গে সঙ্গে মানুষ মনে করত যে এইটা আওয়ামী লীগের তাড়ানো আমাদের বিষয় না, এটা আল্লাহর বিষয়। এবং আমরা একটু হজে যাই, উমরা করি, নামাজ কালাম পড়ি, আমাদের যেহেতু কোনো সামর্থ্য নাই, আমরা এখন অতীতে সেই বনি ইসরায়েল জাতির মতো আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাড়াতাড়ি শেখ হাসিনাকে নিয়ে যাও, তোমার তো অনেক বড় বেহেশত, তোমার যদি এত পছন্দ হয় তাকে, তাহলে পৃথিবী এখান থেকে নিয়ে তাকে বেহেশতে আসীন করো, অথবা অন্য কোনো দেশে নিয়ে তারে প্রধানমন্ত্রী বানায় দাও, আমাদেরকে এর থেকে বাঁচাও। মানুষ যখন ঠিক এইরকম একটা আত্মগ্লানিতে ভুগছিল এবং নিজেদের সমস্ত সাহস, শক্তি, সব কিছুকে তারা আওয়ামী লীগের কাছে
রীতিমতো বর্গা দিয়েছিল আর আল্লাহর কাছে সমর্পণ করেছিল। ঠিক সেই সময়টাতে জুলাই আগস্ট বিপ্লবের সময়ে এই হাসনাত আবদুল্লাহ সার্জি যাদেরকে আমরা বলছি, তাদের যে আগমন, তাদের এই বিপ্লবের যে সফলতা, এটি বাংলাদেশের, আমি বলি যে পলিটিক্যাল হিস্ট্রিতে মিরাকেল। এখনও এটা বলার সময় আসেনি। কিন্তু এই আন্দোলনে শেখ হাসিনার পরাজয় এবং তার পালিয়ে যাওয়া, এরপরে যা কিছু ঘটেছে আজ পর্যন্ত, অর্থাৎ 2024 সনের আগস্ট মাসের 5 তারিখ থেকে আজকের এই 26 সন পর্যন্ত যা কিছু ঘটেছে, কোনোটাই আসলে প্ল্যান অনুযায়ী ঘটেনি, সবগুলি অলৌকিকভাবে ঘটেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার যারা উপদেষ্টা মণ্ডলী, তারা ওখানে আসবেন। ওই যে 11টা সংস্কার কমিশন হয়েছে, তারা সংস্কার কমিশনের প্রধান হবেন। বাংলাদেশে একজন আলিরিয়া যে সে এইভাবে আমাদের সামনে চুল ঝুলিয়ে, নাক ঝুলিয়ে এত মানে বড় বড় কথা বলবেন, আমরা এগুলো স্বপ্নেও কল্পনা করিনি। তারপরে আবার সেই ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আবার চলে যাবেন, এত তাড়াতাড়ি চলে যাবেন। তারপরে একটা নির্বাচন দিবেন, তারপরে নির্বাচনের পর ফলাফল দিবেন, বিএনপি ক্ষমতায় আসবে। আমরা আসলে বিশ্বাস করিনি। আমরা যেদিন তারেক রহমান সাহেব আসলেন বাংলাদেশ, ডিসেম্বর মাসের 25 তারিখে সম্ভবত, ওই দিন উনি মাটিতে পাড়া না দেওয়া পর্যন্ত আমরা কেউ বিশ্বাস করি না যে অ্যাকচুয়ালি কি তিনি আসবেন কিনা, আদলে তিনি এমন একটা ছিল। রাইট। তারপরে উনি আসলেন, আসার পরে যার পরে একটার পর একটা ঘটনা ঘটলো। ইলেকশন হলো, ইলেকশনের একদম সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা সবাই ধরে নিলাম যে জামাতই ক্ষমতায় আসছে। এরকম একটা ভাইব তোলা হলো যে বিএনপিকে হয়তো 50 থেকে 60টি সিট আসন দেওয়া হতে পারে। ফেসবুকে এই প্রচারণাটা ব্যাপক ছিল, ফেসবুকে ছিল, বাস্তবে ভয় আরও বেশি ছিল। অনেক বড় বড় বিএনপির প্রার্থী তারা ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিলেন যে তাদের কি হবে, মানে তারা তো পরাজিত হবে, হওয়ার পর যদি তাদেরকে আবার পিটানো হয় তাহলে কি হবে, রক কেটে দেওয়া হবে না কি করা হবে, নানা রকম টেনশন ছিল অনেকের। যারা বিভিন্ন সরকারি অফিসগুলোতে সরকারি কর্মকর্তা, এদের ভয় ছিল খুব প্রবল। কিন্তু দেখা গেল যে নির্বাচনের পরে ভূমিধস বিজয় বিএনপির, আর জামাতও মানে ভালো হলো। আর আমরা যারা মোটামুটি টকশোতে কথাবার্তা বলতাম, আমি সহ আরও বেশ কয়েকজন, আমরা তো ধরে নিয়েছিলাম ইলেকশন হবেই না। কেননা এত দুর্বল ভঙ্গুর, যেখানে অর্থনীতির অবস্থা, যেখানে আইন শৃঙ্খলার অবস্থা এত খারাপ, এখানে মারামারি, কাটাকাটি, গণ্ডগোলে 1 মিনিটে নির্বাচন ভণ্ডুল হয়ে যাবে। আমাদের সবাইকে বেকুব বানিয়ে দিয়ে মোটামুটি নির্বাচন হলো, রেজাল্ট হলো, সরকার এত তড়িঘড়ি করে মন্ত্রিপরিষদ গঠিত হলো, পার্লামেন্ট গঠিত হলো যে সারা বাংলাদেশের মানুষ একটা যে চোখের পলক ফেলবে এই সুযোগ হলো না। একটার পর একটা চলচ্চিত্রে যেভাবে ঘটনাগুলো ঘটে, ঠিক 5 বছর বসে বসে আপনি অভিনয় করে কিন্তু সেলুলয়েডের পর্দায় আমরা দেখি, ওইরকম খুব দ্রুত আমরা সব কিছু দেখলাম। ফলে আমার কাছে যেটা মনে হলো, জুলাই বলেন, আগস্ট বলেন, ইটস এ মিরাকেল এবং ইট ইজ আনফিনিশড রেভলিউশন। বিরতির পরে সে বাক্য আলোচনা করি। দর্শক বিরতির উচ্চ ফিরছে শীঘ্রই, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফেললাম আমাদের আলোচনা। আমরা কথা বলছিলাম এখন প্রকাশের নতুন কথা নিয়ে। রনি ভাই, আপনি একটু বলবেন, যে প্রশ্ন করেছিলাম যে ফের অভ্যুত্থানের হুঁশিয়ারি, ফের বিপ্লব, ফের আন্দোলন। প্রথমত হলো এটা একটা আনফিনিশড রেভলিউশন। এই রেভলিউশনের আমরা এখন যা জানছি, মানে আগে আমরা যেটা জানতাম যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসছে এবং কোনো রকম অর্গানাইজেশনাল বা স্ট্রাকচারাল প্রস্তুতি ছাড়াই একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে। এটা সত্য, সমস্ত মানুষ যার যার জায়গা থেকে নেমেছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে হাসনাত, সার্জিস আবদুল্লাহ থেকে শুরু করে এই যে মানে বিএনপি নয় জামাত, তাদের একটা রেজিমেন্টাল ফোর্স দীর্ঘদিন ধরে কাজ করছিল এবং তারা প্রকাশ্যে বলছে যে যদি আমরা ফেল করতাম এই দফা, তাহলে আমরা সশস্ত্র, এটা তো আসিফ মাহমুদের বক্তব্য, রাইট, আমরা সশস্ত্র আন্দোলনে চলে যেতাম, যুদ্ধতে চলে যেতাম। এটার পরে ওই সময়টাতে যে প্রায় 10,000-এর মতো অস্ত্র লুট হয়েছে সরকারের বিভিন্ন জায়গায়, এর মধ্যে এসএসএফের সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র, সেই অস্ত্রগুলো এখন উদ্ধার হয়নি। তো কাজেই ওই সময়টাতে যদি তাদের সেই প্রস্তুতি থাকে, তার সঙ্গে সঙ্গে আবার এই অস্ত্রশস্ত্রগুলো যদি যাদের কাছে আছে তাদের সঙ্গে তাদের কোনো যোগাযোগ থাকে, প্লাস গত 17-18 মাস ধরে তারা সরকার পরিচালনা করেছে, জামাত, এনসিপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস। ফলে রাষ্ট্রের যত গুরুত্বপূর্ণ জায়গাগুলো তাদের চেনা জানা হয়ে গেছে। ফলে তাদের যে আত্মবিশ্বাস, যেটা 2024 সনে সেটা ছিল, তার সাথে এখন 100 টাইমস তাদের আত্মবিশ্বাস বেশি। তাদের ট্রেন আপ, তাদের অস্ত্র না থাকলেও তাদের যে অর্থ আছে, বিত্ত আছে এবং ওয়ার্ল্ড কানেক্টিভিটি আছে, এই কানেক্টিভিটি দিয়ে তারা যদি সামনে আসে, দাঁড়াতে চায়,
তাহলে তাদের ভাবমূর্তিটা হবে জাস্ট লাইক রয়্যাল বেঙ্গল টাইগার, নাম্বার 1। নাম্বার 2 হলো, যেহেতু তারা বিপ্লবের অংশীদার, তাদের সামনে আসলে বিএনপির যে সমস্ত লোকজন এই মুহূর্তে ক্ষমতার পাদপীঠে আছে, মোরালি ইথিক্যালি তাদের সামনে ফেস টু ফেস কথা বলতে পারবে না। এদের একটা বিরাট অংশ লন্ডনে ছিল, বিরাট অংশ দেশের বাইরে ছিল, আর দেশের মধ্যে যারা ছিল তারা একেবারে শেষ সময় এসে তারা সমর্থন দিয়েছে, কিন্তু এর আগ পর্যন্ত তারা মোরালি নৈতিকভাবে সমর্থন দিয়েছে দূর থেকে সেই আন্দোলনকে। ফলে এই মাঠের যে কৃতিত্ব এবং কর্তৃত্ব কেবলই মাত্র এনসিপি এবং জামাত তারা এটা দাবি করতে পারে। তো কাজেই এই যে তাদের যে মোরাল ক্যারেজ, সেই মোরাল ক্যারেজের সঙ্গে এখন এই যে 1.5 মাসে সরকারের যে ব্যর্থতা এবং আগামী দিনগুলোতে সরকার যদি আরও ব্যর্থ হয়ে যায়, তাহলে কি হবে যে সরকারের সেই ব্যর্থতাকে পুঁজি করে যখন তারা যে কোনো একটা জেনারেল আন্দোলন ডাক দেবে, সেই আন্দোলনটা যেহেতু তারা কৌশল জানে এবং তারা জানে কি করে একটা সরকারকে ফেলে দিতে হয়। যেমন কয়েকজন তারা বলছে যে শেখ হাসিনার যে পাওয়ার ছিল তার একাংশ তো, হ্যাঁ না, তার একাংশ পাওয়ার তো বর্তমান তার নেই, সেই শেখ হাসিনাকে আমরা তাড়িয়ে দিয়েছি, এই সরকারকে তো আমরা একটা তুড়ি মারার সঙ্গে সঙ্গে সরকার চলে যাবে। এই যে তাদের দাম্ভিকতা, এই যে তাদের সাহস, এটা তো এমনি এমনি আসেনি। এবং আপনি দেখুন যে গত 1 মাস আগে বা 15 দিন আগে তারা কিন্তু কথাবার্তা এইভাবে বলতেন না, কিন্তু এই যে ফুয়েল ক্রাইসিস হওয়ার পর, বিশেষ করে ইরান যুদ্ধের পরে আমাদের দেশে যে ফুয়েল ক্রাইসিস হলো এবং এই ক্রাইসিসটা এখন চলছে, এই ক্রাইসিসটার একটা বিরাট অংশ যে কৃত্রিম এবং মনুষ্য সৃষ্ট, এটা আমি লিখে দিতে পারি। এখন পর্যন্ত যে ফুয়েল ক্রাইসিসটা, বাংলাদেশের যে ফুয়েল ক্রাইসিসটা, তো এই ক্রাইসিসটা যত বাড়ছে তত কিছু মানুষের কণ্ঠ উঁচু হচ্ছে, তারা জোরে জোরে কথা বলছে, তারা তারেক রহমান সাহেব থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সবাইকে তুইতুকারি করে কথাবার্তা বলছে, উত্তেজিত করছে, তাদেরকে পাত্তাই দিতে। কৃত্রিম সংকটটা কারা করছে রানী ভাই? হোয়াটএভার ধরুন আপনি করছেন, আমি করছি, কিন্তু এই যে আমাদের দেশে পেট্রোলে এখন ডিজেলের সমস্যা হবে, কিন্তু পেট্রোল এবং অকটেনের যে সমস্যাগুলো হচ্ছে, সাপ্লাই চেনে যা কিছু হচ্ছে, আমার হিসাব মতো এটা হওয়ার কথা না, একেবারে 1% হওয়ার কথা না। আচ্ছা, শরীফ ভাই আপনি একটু বলবেন, যে রনি ভাই বলছিলেন মাঠের কৃতিত্ব এবং কর্তৃত্ব এনসিপি এবং জামায়াতের, তো যদি আবার এরকম একটা আন্দোলন হয়, সেটাকে তো কি ওই এরকম আন্দোলন কি আসলে কি আমরা আশা করছি, বা এরকম কোনো সম্ভাবনা কি আছে? ধন্যবাদ। মানুষের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাগুলো পুরোপুরি পূরণ হয়নি, এটি সত্য। আমরা জুলাইকে যেভাবে চেয়েছিলাম, জুলাই আমাদেরকে যেভাবে পরিবর্তনটা করবে, সেই পরিবর্তনটা আসেনি, এটি সত্য। আবার জুলাইয়ের ব্যর্থতা সব পক্ষেরই আছে। ইতিহাস কি বলে এত দ্রুত সময়ের মধ্যে আরেকটা অভ্যুত্থান কি হয়? আমার কাছে রনি ভাই তার অভিজ্ঞতা থেকে বলেছে, আমার কাছে যেটা মনে হয় যে লিডারশিপকে আমরা এখানে দেখছি, এই লিডারশিপের প্রতি যে আস্থাটা ছিল, সেই আস্থাটা নেই, আস্থাটা তারা হারিয়ে ফেলেছেন। আমার মনে আছে ব্লকেডের কর্মসূচি যখন শুরু হয়, প্রথম ওই যে জুলাইয়ের শুরুতে, আমি একাধিক কর্মসূচিতে নিজে অংশ নিয়েছি, কিন্তু আমি তারপরে যখন দেখেছি জুলাই অভ্যুত্থান বিজয়ী হওয়ার পর প্রথম যে অভিযোগটা এলো ডিসি নিয়োগের, আপনার নিশ্চয়ই মনে আছে, অক্টোবর মাসের 9 তারিখে একটা তদন্ত কমিটি হয়েছিল ডিসি নিয়োগের দুর্নীতি অনুসন্ধানের জন্য, 4 সদস্যের কমিটি। ডক্টর আসিফ নজরুল ছিলেন, আমাদের এই যে নাহিদ ইসলাম ছিলেন, জাহাঙ্গীর আলম ছিলেন, আর কোনো একজন ছিলেন। এখন পর্যন্ত সেই রিপোর্টটা তারা প্রকাশ করেনি। তারা স্বচ্ছতার কথা বলছেন, রিপোর্টটা প্রকাশ করেন, এবং তিনি এসেই বলছেন যে জুলাইয়ের স্পিরিটের সাথে এই সরকার নেই, সুতরাং আবার বিপ্লবের ডাক দেব এবং সরকারকে উচ্ছেদ করে দেব। আমি আমার জায়গা থেকে যেটা সমালোচনার জায়গা, এটা হলো যে যখন সুযোগটা পাচ্ছে জুলাইটাকে ব্যবহার করছে। জুলাইটা এখন একটা হাতের মতো বিভিন্ন জায়গার থেকে। সুতরাং এই নেতৃত্ব, হ্যাঁ, এখানে বিএনপি যদি ব্যর্থ হয় অবশ্যই আন্দোলন গড়ে উঠবে, বিএনপি যদি জুলাই থেকে সরে যায় আন্দোলন গড়ে উঠবে, এবং বিএনপির চ্যালেঞ্জের জায়গাটায় আমার কাছে মনে হয় যে বিএনপির চ্যালেঞ্জটা এই শক্তির থেকে বিএনপির নিজেই বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। আপনি প্রধানমন্ত্রীর কতগুলো আচরণগত পরিবর্তনটা দেখছেন, তিনি কতগুলো বার্তা দেওয়ার চেষ্টা করছেন, এটা যেমন আমরা দেখছি, একই সাথে একজন ডাক্তারের কাছে গিয়ে চাঁদাবাজিটাও দেখছি। তার অর্থ হচ্ছে যে বিএনপি যে মেসেজটা দিতে চাইছে, সেই মেসেজটা প্রপারলি তার কর্মীরা এটিকে ধারণ করছে না, এক। দ্বিতীয়ত, বিএনপির ভেতরে এক ধরনের মনস্তাত্ত্বিক লড়াইটা হয়েছে। আপনি দেখছেন যে ওই যে নমিনেশন ফর্ম কেনার জন্য
কে কিনতে পারবে কে পারবে না সেই কিন্তু বলে দিচ্ছে ক্ষোভের জায়গাটা। এবং আমি বিএনপির মধ্যে একাধিক গ্রুপের অস্তিত্ব দেখতে পাই। একটা হচ্ছে ধান খেতে ঘুমানো বিএনপি, 5 আগস্টের পরে দেশে আসা বিএনপি এবং 12 ফেব্রুয়ারির পরে হয়ে যাওয়া বিএনপি। এই যে 3 বিএনপির মধ্যে যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটা ক্রমশ প্রকাশ্যে আসছে এবং এটি বিএনপির যদি কখনো বিপর্যয় হয় এটি একটা বড় ভূমিকা রাখবে। তবে বিরোধী দলের যে আন্দোলনটার কথা বলছেন, বিরোধী দল অবশ্যই আন্দোলন করার অধিকার আছে এবং তাদের কতগুলো যৌক্তিক জায়গাও আছে যে জায়গাগুলোতে তারা বিএনপিকে অভিযুক্তের কাঠগড়ায় দাঁড় করাতে পারে। কিন্তু জুলাইয়ের স্পিরিট অনুযায়ী সংস্কারের জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এদের মধ্যে বিএনপিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার একটা প্রবণতা আছে এবং একটা মাঠ তৈরি করার, আপনি কুষ্টিয়ার যে ঘটনাটা দেখলেন, একেবারে সময় নিয়ে আস্তে আস্তে করে এটি তৈরি করা হয়েছে। বিএনপি যদি শুধুমাত্র কৃষকের কার্ড, তার নির্বাচনী ইশতেহারের দিকে মনোযোগ দেয় এবং এই জায়গাগুলোকে সে যদি অ্যাড্রেস না করে তাহলে তার জন্য একটা বিপর্যয় তৈরি হতে পারে। কৃষকের কার্ড নিয়ে একটু কথা বলতে চাই বিরতির পরে। সে দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথেই থাকুন। আবারও ফিরলাম আলোচনায়। কথা বলছিলাম আমাদের যে বিষয় নতুন কথা। আবার যেতে চাই শরীফুজ্জামান শরীফ ভাই, আপনি একটু বলবেন, আপনি এর আগে আপনার কৃষক কার্ড নিয়ে একটু কথা বলেছিলেন। যদি কৃষক কার্ড তো এটা দারুণ একটা উদ্যোগ সরকারের, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, তখন কালকে এটা উদ্বোধন হতে যাচ্ছে, প্রথমে 20,000 পরিবার পাবে, দারুণ উদ্যোগ এক কথায়। কিন্তু এটার যাচাইযোগ্য ডেটাবেস নিয়ে একটা সন্দেহ আছে, চ্যালেঞ্জ এটা কিন্তু সরকারের। সেই জায়গাটায় আবার নেপোটিজম তো অনেক সময় থাকেই, যেটা গত সরকারে আমরা দেখেছি। এই জায়গাটায় কতটা চ্যালেঞ্জ সরকার নিতে পারবে আসলে? ধন্যবাদ। এটা বিএনপির যে নির্বাচনী ইশতেহার ছিল, যে প্রতিশ্রুতি ছিল, তার বড় প্রতিশ্রুতিগুলোর একটা। এর আগে ফ্যামিলি কার্ড, খাল খনন এবং কৃষক কার্ড। তো আমার কাছে এই যে কর্মসূচিটা অসাধারণ একটা কর্মসূচি, এগুলো করা দরকার। কিন্তু একই সাথে আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে কোথাও কোথাও একটু তড়িঘড়ি একটা ভাব দেখা যাচ্ছে। একটা সরকারের যে ক্যাপাসিটি, নতুন 1.5 মাসের একটা সরকার, তার কিন্তু মানে ইন্টারনাল কতগুলো ম্যানেজমেন্টের ব্যাপার আছে। আপনি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের জন্য আপনি পার্ট বাই পার্ট এগোনো দরকার। এবং আমার মনে হয় যে আপনি যদি কতগুলো জায়গায় সফলতার সাথে কাজটা শেষ করতে চান তাহলে একটু যদি সময় নেন, ব্যাপারটাকে যদি গুছিয়ে আনেন, এর ভেতর থেকে মানুষ জিজ্ঞেস করবে যে আপনি কতগুলো, যে আমি প্রথম ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি ছিল, আমি সেটা সফলতার সাথে এগোচ্ছি। কিন্তু এটি শেষ না করে আপনি একের পর একাধিক ফ্রন্ট ওপেন করাটা এটা বুদ্ধিমানের কাজ হচ্ছে কি না, এটি হচ্ছে আমার একটা প্রশ্ন। সেই যে ক্যাপাসিটি সরকারের আছে কিনা এটি একটি প্রশ্ন। কারণ নতুন সরকার, অ্যাডমিনিস্ট্রেশনের কিন্তু একটা বড় রদবদল ঘটেছে এবং তাদের একটা দক্ষতা অদক্ষতার একটা ব্যাপার আছে, রাজনৈতিকভাবেও কতগুলো গুছিয়ে নেওয়ার ব্যাপার আছে। এই যে তালিকাগুলো করবেন, আপনি যে কথাগুলো বলছেন, আমরা আসলে কিন্তু অতটা ভালো না যে কথাগুলো আমরা শুনছি, যে আমরা একেবারে এগুলো বিতরণের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় দেখব না। দুদিন পরে কোনো না কোনো জায়গা থেকে এক ধরনের বিতর্ক তৈরি হলেও হতে পারে, কারণ এটা হচ্ছে আমাদের ট্র্যাডিশন। তো এই জায়গাটায় সরকারের উদ্যোগটা ভালো, কিন্তু তার যে রাজনৈতিক এবং প্রশাসনিক যে ক্যাপাসিটি, তাতে এটা প্রপারলি ম্যানেজ করতে পারবে কিনা এটি একটি সংশয় আছে। আশা করব সে করুক, কিন্তু খুব এটাকে নজরে রাখতে হবে। তৃতীয়ত তো আপনি যেটা যথার্থ বলেছেন যে সিলেকশন প্রসেসটা কি, এখানে কিন্তু অনেক সময় দেখা যায়, আমরা এখনো দেখছি মুক্তিযোদ্ধা তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধা যেখানে ঢুকে পড়ে। আপনার ওই যে ঘর যখন দেওয়া হচ্ছিল শেখ হাসিনার সময়, সেটি একটা ভালো উদ্যোগ ছিল, ভালো একটা উদ্যোগ ছিল। কিন্তু ভালো উদ্যোগগুলো আমাদের এখানে কিন্তু শেষ পর্যন্ত আমরা রাজনৈতিক সরকারগুলো যেমনিভাবে তার প্রান্তিক নেতাকর্মীদের সহযোগিতার উপরে নির্ভর করতে হয়, আবার ওই প্রান্তিক নেতাকর্মীরা কিন্তু এক ধরনের ডিজাস্টার ঘটিয়ে ফেলে ভুল তথ্য দিয়ে। সুতরাং এটা করতে হবে। তবে আমাদের বাংলাদেশের অর্থনীতিটা, বাংলাদেশটা টিকে আছে 3 গরিবের উপরে ভিত্তি করে। 1, গ্রামের গরিব কৃষক। 2 নম্বরে হচ্ছে তার মেয়েটা যে গাজীপুরে গার্মেন্টসে চাকরি করে। 3 নম্বরে হচ্ছে তার ছেলেটা যে ওই যে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে স্পেনে গেছে। এই 3 গরিবের উপরে ভর করে আমাদের ইকোনমি। এর মধ্যে
সবথেকে প্রান্তিক যে গরিবটা কৃষক, জি। তার জন্য যে উদ্যোগটা, এটা ভালো। তবে সরকারকে ওই যেটা আমি বললাম, সেই যে জায়গায় চ্যালেঞ্জগুলো সেটি যেন চ্যালেঞ্জগুলো সরকার নিতে হবে। মোকাবেলা রনি ভাই, আপনি একটু বলবেন এই হামের টিকা প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন তাদের বিষয়ে অনিয়মের অভিযোগ এনে দুদকে অনুসন্ধানের জন্য আবেদন করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। প্রশ্ন এটা না, প্রশ্ন হচ্ছে যে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি লিখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সেফ এক্সিট সম্ভবত হচ্ছে না এবং নানা অনিয়মের অভিযোগ তার দিকে সুনামির মতো ধেয়ে আসছে। এই মন্তব্য সম্পর্কে একটু যদি বলতেন। এটা আসলে আমার অভিজ্ঞতা থেকে বলেছি, যেহেতু আমি রাষ্ট্র পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ছিলাম, 5টা বছর সংসদ সদস্য ছিলাম। ফলে এ রাষ্ট্রে সামরিক বাজেট কিভাবে হয়, স্বাস্থ্য বাজেট কিভাবে হয়, কিভাবে জুডিশিয়ারি ফাংশন করে, কিভাবে আমলাতন্ত্র ফাংশন করে, এই জিনিসগুলো আমার দেখার সুযোগ হয়েছে। তো সেই দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে 17 মাস ধরে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা অনেক কাজ করেছেন, কিন্তু এই রাষ্ট্রের কল্যাণের জন্য যে রেগুলার যে কাজগুলো করার দরকার সেই কাজগুলো একটাও করেননি। যেমন আইন শৃঙ্খলা, তারপর সেই যে হামের টিকা, এরপর শেষে দুর্নীতি কমানো নয়, ঠিক কাজের একটা স্মুথ গতি রেখে যাতে করে দুর্নীতিটা মানে কম থাকে। ফলে কী হলো, ওনার সময়টিতে সরকারি অফিস আদালতগুলোতে কাজে কর্মে যে স্থবিরতা নেমে এসেছিল, ঘুষের যে রেট বেড়ে গিয়েছিল, ফলে যারা ভুক্তভোগী তাদের জীবন ত্রাহি হয়ে গেছে, প্রত্যেকটা ব্যবসায়ীদের জীবন তছনছ হয়ে গেছে। এবং তিনি ডাক্তারদের সাথে কোনো বৈঠক করেননি, ব্যবসায়ীদের সঙ্গে কোনো বৈঠক করেননি। তিনি শুধুমাত্র সংস্কার নিয়ে 3-0 থিওরি নিয়ে, আর শুধু লোকজন তাকে তালি দেবে আর বিদেশি পত্রপত্রিকায় কখন তার সাক্ষাৎকার নেবে, এই বিষয়গুলো নিয়ে তিনি ব্যস্ত ছিলেন। আপনি যখন কোনো কাজ না করে কেবল প্রশংসা পাইতে চাইবেন, কোনো কাজ না করে কেবলই মাত্র চাইবেন যে আপনি অমরত্ব লাভ করবেন, সেক্ষেত্রে আসলে প্রাপ্তিটা সবসময় বুমেরাং হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে কতটুকু দুর্নীতি করেছেন বা না করেছেন জানি না, কিন্তু তার সময়টিতে আমরা অর্থনীতির যে সূচকগুলো রয়েছে আমাদের রাষ্ট্রের, প্রত্যেকটা সূচকে আমরা যে ক্ষতির সম্মুখীন হয়েছে, অর্থাৎ শেখ হাসিনাকে যদি আমরা 17 বছরে অন্ততপক্ষে 10টি সেক্টরে যদি বলি যে এইখানে এই দুর্নীতি হয়েছে, এখানে এই অনিয়ম হয়েছে, তাহলে ওই 17 বছরে তার জমানাতে মন্দ যে কাজগুলো হয়েছে তা ডক্টর মোহাম্মদ ইউনূসের 17 মাসের শাসনে তার চেয়ে বেশি হয়ে গেছে। ফলে আসলে আমাদের দেশের নর্মাল ব্যাপার হলো রাষ্ট্রীয় কর্মকাণ্ড এবং রাজনৈতিক কর্মকাণ্ডে দুর্নীতি করে, অনিয়ম করে বা এখান থেকে কাজ না করে আপনি রাষ্ট্রের একটা টাকা খেয়েছেন, তারপরে সুস্থভাবে বাংলাদেশ থেকে একেবারে সুন্দরভাবে মরতে পেরেছেন জেলে না গিয়ে, এরকম ঘটনা কারো ক্ষেত্রে ঘটেনি। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস এই 17 মাস বসে বসে যমুনাতে পোলাও খেয়েছেন, কুরমা খেয়েছেন, কালিয়া খেয়েছেন, কুপ্তা খেয়েছেন। ফলে এই জিনিসগুলোর হিসাব তাকে দিতে হবে, জনগণের কাছে দিতে হবে, আল্লাহর কাছেও দিতে হবে, এবং প্রকৃতির একটা বিচার আছে এবং সেই বিচারটা দেখেন এখন শুরু হয়ে গেছে। নাও এরকম একজন মানুষ যার দিকে তাকানোর জন্য, যার নাম শুনলে আমরা সাধারণ মানুষ শ্রদ্ধায় অবনত হয়ে যেতাম, এখন সেই মানুষ সকল আমাদের সাধারণ আমজনতা এদের ঘৃণার পাত্র। তার বিরুদ্ধে কেউ মামলা করতে চাচ্ছে, তার বিরুদ্ধে কেউ বিদেশ যেতে না পারে সে নিষেধাজ্ঞা চাচ্ছে, এবং আমার কাছে মনে হচ্ছে না যে সে মানে SSF-এর প্রোটেকশন ছাড়া খুব সাধারণ মানুষের সাথে সাবলীলভাবে মিশতে পারবে, সেই অবস্থা নাই। ঠিক ওই বোধ থেকেই মূলত আমি আসলে ওখানে বলেছিলাম যে সে সম্ভবত সেফ এক্সিট পাচ্ছে না। ধন্যবাদ। দর্শক বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই। ফিরলাম আবারও বিরতির পর। আমরা কথা বলছিলাম নতুন কথা নিয়ে। নতুন কথার এবার একটু যদি আপনি শরীফ ভাই একটু বলেন যে আপনি হামের টিকা নিয়ে যে অনিয়মের অভিযোগ আসছে, এটা নিয়ে আপনি একটু কথা বলতে চাইছেন। ধন্যবাদ। আমি মনে করি যে এই অভিযোগটা সরকারের পক্ষ থেকে তোলা উচিত। কারণ কি কারণে এই ডিজাস্টারটা হলো, এই বিষয়ের বক্তব্য কিন্তু বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম তিনি নিজেই বলেছেন যে অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণে এই ডিজাস্টারের মুখোমুখি আমরা হয়েছি। ডক্টর ইউনূসের নিয়ে আমরা অনেক কথা বলি, আমি যতটুকু দেখি তিনি একজন আদর্শ নানা, তিনি একজন আদর্শ দাদা এবং তিনি একজন আদর্শ বেয়াই। কারণ গাল গল্প মারার যে আমাদের নানারা যে গাল গল্পগুলো মারে, ইউনূস সাহেবের থেকে ভালো গাল গল্প কেউ মারতে পারে না। তিনি আমাদের সামনে 3-0-র কথা বলেছেন, তিনি সারা পৃথিবী আমাদের কাছে আসবে বলেছেন,
সবাই রোহিঙ্গাদেরকে বিদেশে পাঠিয়ে দেবে ঈদের আগে বলেছেন, কিন্তু রাষ্ট্র পরিচালনায় তার স্বার্থের বাইরে তিনি ওঠেননি। তার মতো একজন মানুষের কাছে এটি আমরা চাইনি। জুলাই অভ্যুত্থানে 136 জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আর এই যে অন্তর্বর্তী সরকারের অব্যবস্থাপনার কারণে গত 30 দিনে 186 জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সুতরাং জুলাই হত্যাকাণ্ডের 136 জন শিশুর হত্যাকাণ্ডের জন্য যদি বড় বড় প্রভাবশালী মন্ত্রী এমপিদেরকে আমরা বিচারের মুখোমুখি দাঁড় করাই, তাহলে এই ডিজাস্টারের জন্য যারা দায়ী তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। এবং এই দায়িত্বটা সরকারের। ব্যক্তিগত উদ্যোগে দুদকে এগুলো আমি চাইনি। আমি চাই সরকার এই হত্যাকাণ্ডের জন্য অন্তর্বর্তী সরকারের বিষয়ে তদন্ত কমিটি করবে, তদন্ত করে দায়ীদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করাবে। রনি ভাই, একদম 1.5 মিনিট একটু বলবেন যে আমরা নেপালের একটা উদাহরণ আনতে চাই। নেপালে প্রাইভেট স্কুল সব বন্ধ করা হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী সহ সব নাগরিকের ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়বে। সেখানে শ্রমমন্ত্রীর স্ত্রীকে শ্রমমন্ত্রী বিমা বোর্ডে চাকরি দিয়েছিলেন, তার কারণে নেপালের প্রধানমন্ত্রী তাকে বরখাস্ত করেছেন। মানে এইটাকে নেপালের মতো একটা ছোট দেশ, সেখানে সম্ভব, আমাদের দেশে এটা কি কখনো সম্ভব? এটা করা যায় এরকম? আপাতত সম্ভব হবে না, হয়তো ভবিষ্যতে সম্ভব হবে। নেপাল যে জাতির গঠন, তাদের যে স্ট্রং কালচার এবং তাদের মানুষের যে সুখ্যাতি, এটা পৃথিবীর অনেক সভ্য জাতির সাথে বেশি। তাদের যেমন একটা জাতি আছে গুর্খা জাতি, হাজার হাজার বছর ধরে সারা পৃথিবীতে তারা বিশ্বস্ত হিসেবে পরিচিত, কোনোদিন তারা কখনো বেইমানি করেনি। ফলে ইন্ডিয়া এখনও তাদের একটা রেজিমেন্ট আছে, গুর্খা রেজিমেন্ট। তারপরে ব্রিটিশরা চলে গেছে এবং তাদের সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় তারা এই গুর্খাদেরকে নিয়োগ দিত এবং এখনও পর্যন্ত ব্রিটিশ আর্মিতে সে একটা গুর্খা রেজিমেন্ট আছে। এবং দেখেন চীনের খুব কাছাকাছি থাকা সত্ত্বেও তারা তাদের যে কৃষ্টি কালচার সব মিলিয়ে তাদের অনেক কিছু অনুকরণীয়, সেটা আমরা এখন পর্যন্ত একটা সংকর জাতি হিসেবে আমরা এখন পর্যন্ত করতে পারিনি। আমাদের দেশে ধরুন একটা ফ্যামিলি কার্ড নেওয়া 2,000 না 2,500 টাকা, এটার জন্য একটা ধর্ষণের ঘটনা ঘটে গেছে। এই ফ্যামিলি কার্ড নিতে যাবে, এই জন্য অনেক মেম্বার, চেয়ারম্যান, চৌকিদার থেকে শুরু করে তারা একটা বিরাট সিন্ডিকেট সেখানে গড়ে উঠেছে। ফলে এখানে আসলে যে কোনো ভালো কাজ আপনি উদ্যোগ নিতে পারেন, সেই উদ্যোগটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য একটা বিরাট শ্রেণী দরকার, আমজনতা। তাদের মধ্যে এখনও পর্যন্ত সেই ব্যক্তির স্বার্থটা ত্যাগ করার মনোভাবটা হয়ে ওঠেনি। ধন্যবাদ গোলাম আল্লাহ রনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি শরীফুজ্জামান শরীফ, দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।